দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। সামনের দিনে আমানত সংগ্রহে ব্যাংকগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতার শঙ্কা, আর্থিক খাতে সুদ হার ৯-৬ করা নিয়ে চ্যালেঞ্জ। করোনায় দীর্ঘছুটির কবলে পড়ে উৎপাদিত ফুল বাজারে তুলতে পারছেন না চাষিরা। প্রতিদিন নষ্ট হচ্ছে ১.৫ কোটি টাকার ফুল। উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরবঙ্গের ডেইরি খামার। অবিকৃত থাকছে দৈনিক ১০ লাখ লিটার দুধ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ব্যাংক ঋণের সুদ হার ৯% নামিয়ে আনা হলেও আমানতের সুদ হার এখনও ৬%-এর উপরে রয়ে গেছে, যার ফলে আমানত সংগ্রহে ব্যাংকগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতার আশঙ্কা করছেন ব্যাংকাররা। তাদের মতে, আমানতের সুদ হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না থাকায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। কোভিড-১৯ স্থবির করে দিয়েছে জীবনযাত্রা, থমকে গেছে দেশের অর্থনীতিও। জরুরি প্রয়োজন মেটাতে দিনে ঘণ্টা তিনেকের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও সেখানে লেনদেন হচ্ছে সামান্যই। কমে গেছে আমদানি রপ্তানির কমিশন বাবদ তাদের আয়ও। এসবের মাঝেই ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া নতুন পুরনো সব ঋণের সুদ হার ৯%-এ নামিয়ে এনেছে দেশের সকল বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে, যা এই কঠিন সময়ে ব্যাংকগুলোকে আরও চাপে ফেলেছে বলে দাবি ব্যাংকারদের। অফকোর্স আমার তো একটা ফিনান্সিয়াল লস হবেই, যেখানে মনে করেন আমার যে লোনটা, একটা কর্পোরেট লোনের কথাই বলি, যেটা মনে করেন আগে ১১% ছিল বা ১১.৫ ছিল বা ১৫-১১ ছিল, সেটা এখন ৯ আসছে। তার মানে আমি প্রায় ১.৫ থেকে ২% আমার পুরা পোর্টফোলিওর আমার রেভিনিউ একটা স্ল্যাশ হচ্ছে। সো এখানে তো আমাদের ফিনান্সিয়াল লস হবেই, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে আমাদেরকে আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখানে আমাদেরকে ডিপোজিট সংগ্রহের ক্ষেত্রে আরও লোয়ার কস্টে ডিপোজিট সংগ্রহ করতে হবে এবং আমাদের নিজস্ব অপারেশনাল এফিসিয়েন্সি এবং লোন প্রভিশনের মাত্রাকে কমিয়ে আনতে হবে। একদিনে এটা হবে না, ওভারনাইট এটা হবে না। প্রাথমিকভাবে আমরা অবশ্যই নেগেটিভলি ইম্প্যাক্টেড হব, সবাই, কেউ হবে না এটা কেউ বলতে পারবে না, কিন্তু গোয়িং ফরওয়ার্ড প্রতিটা ব্যাংকে তার নিজ নিজ ব্যালেন্স শিটের স্ট্রেংথ এবং উইকনেসেস বিবেচনা করে নিজেদের ঘর নিজেদেরকে গোছাতে হবে এবং নিজেদেরকেই এই সমস্যা থেকে উত্তরণ করতে হবে। এই চাপ সামলাতে ব্যাংকগুলোর আমানতের সুদ হারও কমিয়ে সর্বোচ্চ সীমা ৬% করার কথাও জানিয়েছিল সরকার। সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় বেসরকারি ব্যাংকগুলো থেকে সরকারি আমানতের বিপরীতে ৬% করে সুদ নেয়ার নির্দেশনা দিয়েছিল, কিন্তু ব্যক্তি আমানতের সুদ হারের বিষয়ে এমন কোনো নির্দেশনা আসেনি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। আদার দ্যান গভর্নমেন্ট ফান্ড, বাকি ফান্ডের ব্যাপারে আমরা কোনো ইনস্ট্রাকশন বাংলাদেশ ব্যাংক এখন পাইনি। তো এখন ব্যাংকগুলো যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব চেষ্টায়, আমাদের নিজস্ব এফোর্টে আমরা চেষ্টা করছি ৬% ডিপোজিট মোবিলাইজ করার জন্য, কিন্তু ব্যাপারটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা আসলে টু ভেরি অনেস্ট, আমি কীভাবে আমরা সব পুরো পোর্টফোলিওকে ৬% নামাবো এ ব্যাপারে আমি এখনও পুরোপুরি আপনার শিওর না। দ্যার ইজ নো লিগাল বার। এটা করতে পারে অন্য ব্যাংক যদি মনে করে, তাদের লিকুইডিটির ব্যাপার আছে, তাদের ব্যালেন্স শিট ব্যাপার আছে, তাদের সিএলআর এসএলআর ব্যাপার আছে, তারা যদি ৬ বেশি দেয় সেই ক্ষেত্রে আমরা আসলে কোনো আইনত কোনো কিছু করতে পারবো না। তবে দেশের অর্থনীতিতে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব এড়াতে সরকার যে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তা ব্যাংকিং খাতকে নতুন করে গতিশীল করবে বলে মনে করেন ব্যাংকাররা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার কারণে স্থবির হয়ে পড়েছে ফুলের ব্যবসা। বিক্রি করতে না পেরে জমিতেই নষ্ট করে ফেলা হচ্ছে ফুল। ব্যবসায়ীদের হিসেবে দেশে দৈনিক প্রায় ১.৫ কোটি টাকার ফুল নষ্ট হচ্ছে। এতে করে মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। পহেলা বৈশাখ নাগাদ যা ৫০ কোটিতে পৌঁছাবে। ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকি এবং সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবের সহযোগিতায় ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ঝিনাইদহের গান্না এলাকার ফুল চাষী আদম আলী চলতি মৌসুমে প্রায় ১০ বিঘা জমিতে চাষ করেছেন গোলাপ, গাঁদা ও রজনীগন্ধা। প্রতিদিন বাগান পরিচর্যা করেন নিজেই, কিন্তু ফুল ফুটে যতই বাগানের শোভা বাড়াচ্ছে ততই দুশ্চিন্তা পেয়ে বসছে তাকে। কেননা করোনা ভাইরাসের কারণে বেচাবিক্রি বন্ধ থাকায় বাগানেই নষ্ট হচ্ছে ফুল। এমন পরিস্থিতিতে গাছ থেকে ফুল ছিঁড়ে ফেলতে বাধ্য হচ্ছেন আদম আলী। একই অবস্থা দেশের ২৪টি জেলার অন্যান্য ফুল চাষিদেরও। বিক্রি না করে গাছে এইভাবে ফেলে দিচ্ছি, কিছু কেটে কেটে ফেলাই দিচ্ছি, গাঁদা ফেলাই দিচ্ছি, রজনীগন্ধা কেটে কেটে ফেলাই দিচ্ছি। কোথায় নিজে বেচবো? বেচার কোনো তো জায়গা নাই।
খরচ করছি 3-4 লক্ষ টাকা, কিন্তু বিক্রি করতে পারিনি 1 লক্ষ টাকা। আমাদের বিভিন্ন জায়গাতে ঋণ নিয়ে আছে, এনজিওর থেকে ঋণ নিয়ে আমরা এইসব চাষবাস করছি। 5 থেকে 6 লক্ষ টাকা খালি এনজিও ঋণ নিছি আমরা, নিয়ে যে সব আবাদ ঘাট বেচে ঋণ দেবো। কিন্তু আমাদের এমন সমস্যা, আমাদের এখন আর উপায় নাই। ফুল না বিক্রি হওয়ার কারণে আমরা এই ফুল যেই 10-12 দিন হয়ে গেছে ট্রেনে ছিঁড়ে ফেলে দিয়েছি। ফেলার পরেও যখন আর হইল না ভাইরাসের কারণে, এখন আমরা এই গাছ কেটে ফেলে দিয়ে পাট বা অন্য কোনো আবাদ করব। বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, কোনো প্রোগ্রাম টোগ্রাম বাদ দিয়ে দিছে একদম, কারণ এইগুলা তো শুধু একমাত্র বিয়ের অনুষ্ঠানে লাগে। কারণ এইগুলো যদি এখন বিয়ের অনুষ্ঠানে না আমরা বিক্রি করতে পারি, তাহলে আমাদের চলে না কোনোভাবে। আমরা এখন এই গোলাপ ফুল সব কেটে ফেলাই দিতে হইতেছে। 15 দিন যাবত আমার যার প্রায় প্রতিদিন নিয়ত মিনিমাম আপনার 60 থেকে 70,000 টাকা লস গুনতে হচ্ছে। সব আমি ফেলে দিচ্ছি, ফুল দেখতেছেন সব ফেলে দিচ্ছি আমি। ঝিনাইদহের গান্না ফুল বাজারের বর্তমান চিত্র এটি। 15-20 দিন আগেও বিক্রির জন্য এই বাজারেই ফুল নিয়ে আসতো চাষিরা। এখান থেকে ফুল যেত দেশের অন্যান্য খুচরা বাজারগুলোয়। স্বাভাবিক সময় দৈনিক প্রায় 4 লাখ টাকার ফুল বেচাকেনা হলেও এখন তা শূন্যে নেমে এসেছে বলে দাবি ব্যবসায়ীদের। করোনা ভাইরাস আসার কারণে আমাদের বাংলাদেশে কোনো ফুল আর বিক্রি হচ্ছে না। আর্থিক ক্ষতির পরিমাণ আমাদের ফুল প্রতিদিন 2-3 লাখ টাকার ফুল নষ্ট হচ্ছে। যতদিন বন্ধ থাকবে ততদিনই প্রতিদিন 2-3 লাখ টাকা হিসাব করলে এ পর্যন্ত 50 লাখ টাকার ক্ষতি হয়েছে। 1200 থেকে 1500 কোটি টাকার অভ্যন্তরীণ বাজার গড়ে উঠেছে ফুলের, যা প্রতি বছর অন্তত 10 ভাগ হারে বাড়ছে। কিন্তু করোনার কারণে বেচাকেনা বন্ধ থাকায় হুমকিতে পড়েছে ফুলের ব্যবসা। ব্যবসায়ীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। টোটাল আমরা মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করছি আর কি, সমস্ত জেলা বা 24টা জেলায় ফুল চাষ হয়। তাতে আমাদের প্রতিদিন মনে করেন 1.5 কোটি টাকা পাইকারি দামে আর কি, খুচরো দামে সেটা আরও অনেক বেশি হবে, 3-4 কোটি টাকা হয়ে যাবে। প্রতিদিনের 1.5 কোটি টাকার ফুল নষ্ট হয়ে যাচ্ছে আর কি। বৈশাখেও প্রায় 10-12 কোটি টাকার ফুল বিক্রি হয় প্রতি বৈশাখে, কিন্তু এইবার তো সেটা বন্ধ হয়ে গেল। তারপরে মনে করেন আমাদের যে 26শে মার্চের প্রোগ্রামটা টোটালি অফ, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীটা তো অফ হয়ে গেল। তা মনে করতেছি আমরা এই 20 দিনের যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 30 থেকে 35 কোটি টাকা আমাদের লস। কিন্তু অকেশনাল অনুযায়ী যদি ধরতে যাই আমি, তো সেটা দেখা যাবে যে প্রায় 50 কোটি টাকার উপরে চলে যাবে। এমন অবস্থায় ফুল ব্যবসায়ী ও চাষিদের প্রণোদনা প্রদান সহ ব্যাংক ঋণের সুদ মওকুফের প্রস্তাব জানিয়েছে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল পাবনা ও সিরাজগঞ্জের ডেইরি শিল্প। মিল্ক বিটা সহ দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলোর দুধ সংগ্রহ কমিয়ে দেওয়া ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বন্ধ থাকায় দৈনিক গড়ে প্রায় 10 লাখ লিটার দুধ অবিকৃত থেকে যাচ্ছে। সিরাজগঞ্জ সংবাদদাতাকে সাথে নিয়ে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা ও সিরাজগঞ্জের দুগ্ধ প্রধান অঞ্চলগুলোর চিরচেনা দৃশ্য এখন আর নেই। করোনা পরিস্থিতির কারণে উৎপাদিত সব দুধ বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কোম্পানির কাছে বিক্রি করতে না পারায় পথে বসার উপক্রম হয়েছে এ অঞ্চলে ছোট বড় কয়েক হাজার খামারি। সমস্যা হচ্ছে যে খামারে দুধ বিক্রি করতে পারতেছি না, কোথাও দুধ কেউ নিচ্ছেও না, আর মানে সেরকম ভাবে কাস্টমার পাচ্ছি না দুধ দেওয়ার জন্য। আমরা দুধ বেশি কিস্তি শোধ দেয়, দুধও বেশি পারতেছি না, কিস্তি শোধ দিয়ে পারতেছি না। আমরা তো দুধ দোয়ানি বাদ দিয়ে দিচ্ছি, এখন দুধ বিক্রি করার জায়গা নেই, বাছুর ছাড়িয়ে দিয়ে দুধ খাওয়াই দিচ্ছি। মিষ্টি দোকানে দুধ দিতাম, তারপরে চার দোকানে দিতাম, তারপরে সিলিংয়ে দিতাম দুধ, এখন কেউ দিচ্ছে না তো দুধ। এ অঞ্চলে দুধের প্রধান ক্রেতা হচ্ছে মিল্ক ভিটা সহ 9টি প্রধান দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি। এসব কোম্পানি করোনা পরিস্থিতির আগে প্রতিদিন গড়ে দুধ সংগ্রহ করত 8.5 থেকে 10 লাখ লিটার। এখন তা নেমে এসেছে 1/3। এছাড়া চা, ঘি ও দই মিষ্টির দোকান এবং হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দুধের ব্যাপক চাহিদা থাকলেও এখন সবকিছুই বন্ধ। এ কারণে পানির দরে দুধ বিক্রি করছেন অনেকে, আবার নষ্টও হচ্ছে। করোনা ভাইরাসের জন্য আমরা শত শত লিটার দুধ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তো কোথাও বিক্রি করতে পারতেছি না। আমরা দুধ নিয়ে খুব বিপর্যয় পড়ে গেছি। এখন আসলে গরু তো খাওয়ানো লাগে, দোয়ানো লাগে, কিন্তু আমরা দুধ বিক্রয় করার জায়গা পাচ্ছি না। যেহেতু ঢাকায় বেচতে পারতেছি না, এখান তো কালেকশন করে তো লাভ নাই। মিনিটে 100 লাখ বা 1.5 লাখ লিটার দুধ কালেকশন করতে, আর এই 1 তারিখেরটা শুধু
বিকালবেলা দুধ কালেকশন করছে হলো মিল ভিটা 40-50 লিটার। পাবনা ও সিরাজগঞ্জের প্রাণী সম্পদ বিভাগ জানায় এই দুই জেলায় ছোট বড় 1.5 লক্ষ খামারে প্রতিদিন দুধের উৎপাদন হয় প্রায় 30 লাখ লিটার, যার সিংহভাগে এখন কোনোই প্রতিষ্ঠানই কিনছে না। যেখানে প্রতিদিন 20,27,000 লিটার দুধ উৎপাদন হয়, সেইখানে আমার জানা মতে মিষ্টি দোকান বন্ধ হয়ে গেছে, দইয়ের দোকান বন্ধ হয়ে গেছে, বিয়ে শাদী বন্ধ আছে। এই যে দুধ যেখানে যেখানে ব্যবহার হয় সমস্ত কারখানাগুলি এখন বন্ধ। এই অবস্থায় আমরা তাদেরকে লোকালি মার্কেটে স্থানীয়ভাবে সংরক্ষণ এবং স্থানীয় মার্কেটে বিক্রয়ের জন্য পরামর্শ দিচ্ছি। তবে অবিকৃত দুধ দিয়ে ছানা ও ননি তৈরি করে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রংপুরে তিস্তা ব্যারেজের প্রধান সেচ খাল ভেঙে যাওয়ায় সেখানকার 5টি গ্রামের প্রায় 200 হেক্টর আবাদি জমি প্লাবিত হয়েছে। ঝুঁকির মুখে পড়েছে বোরো ধান, ভেসে গেছে অর্ধ কোটি টাকার মাছ। ফুয়াদ হাসানের ক্যামেরায় রফিক সরকারের রিপোর্ট। তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রধান সেচ খাল গেল রোববার হঠাৎ জেলার তারাগঞ্জ উপজেলার ডাঙ্গিরপাড় গ্রামে খালের অংশ ভেঙে যায়। এতে খালের পানিতে প্লাবিত হয়ে পড়ে ডাঙ্গিরপাড় সহ আরও 4 গ্রাম। ডুবে যায় প্রায় 200 হেক্টর জমির বোরো ধান, ভুট্টা সহ অনেক ফসল। ভুর ভুর করে পানি বের হয়। আমরা পানি উন্নয়নের লোক বলি যে স্যার এইদিকে গর্ত হচ্ছে, আপনারা দেখেন, এটা আমাদের কাজ না। প্রায় 1.5 বিঘা জমি আমাদের তলে গেছে, প্রায় 5 ফুট পানি এখন আছে আমাদের। আমাদের ধান নষ্ট হয়ে গেছে আমাদের, আর ওই ধান দিয়ে আমাদের বছর টাকা ভাত খাই, আর আমাদের জমি আবাদি জমি নেই। শুধু ফসলই নয়, পুকুরের প্রায় 50 লাখ টাকার মাছও ভেসে গেছে বলে দাবি কৃষকদের। ডিগি খনন করছি, গাব গুপ সব নষ্ট হয়ে গেছে এবং মাছ মুছ সব চলে গেছে এবং এই ধান এই পোলোটে নাইলো 20 একর মাটি মনে করেন যে নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টদের দাবি ইঁদুর গর্ত করায় খালের পার ভেঙে গেছে। এরই মধ্যে তা সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। 2 দিনের মধ্যে আমরা মেরামত করব, সেই টার্গেট নিয়ে আমরা আজকে আপনার ভিডিও দেখতেছি যে অনেক দূর কাজ এগিয়ে গেছে। আমরা 2 দিনের মধ্যে আমরা মেরামত করব। ফসলি জমি তলিয়ে যাওয়ায় ও মাছ ভেসে যাওয়ার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে ব্যাপক হারে বেড়ে গেছে মাস্ক সহ বিভিন্ন চিকিৎসা উপকরণের চাহিদা। সংক্রমিত প্রতিটি দেশই নিজেদের জন্য এসব পণ্য মজুদে অগ্রাধিকার দেয়া এবং রপ্তানি নিষেধাজ্ঞা দেয়ায় রীতিমতো সংকট তৈরি হয়েছে বিশ্বজুড়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্পেনের গ্যালিসিয়নে মাস্ক চুরির ঘটনা ঘটেছে। পড়ে থাকা খালি কার্টুনগুলোই যার সাক্ষী দিচ্ছে। সোমবার দেশটিতে $54 লাখ মূল্যের 20 লাখ ইউনিট মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযোগ, প্যাকেট বদলে মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম পার্শ্ববর্তী দেশ পর্তুগালে বিক্রি করে দেয়া হয়েছে। মাস্ক ও চিকিৎসা সামগ্রী চুরির ঘটনা এটাই প্রথম নয়। করোনা সংক্রমণ বৃদ্ধির পর খোদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাস্ক চুরির অভিযোগ তোলে জার্মানি। গত সপ্তাহে জার্মানির 2 লাখ মাস্কের একটি ক্রয়াদেশ যুক্তরাষ্ট্র ব্যাংকক থেকে জোরপূর্বক নিয়ে গেছে, যাকে আধুনিক চুরি বলেও অভিযোগ করছে জার্মানরা। শুধু মাস্ক নয়, করোনা সংক্রমণের কারণে বিশ্বব্যাপী চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের স্বল্পতা প্রকট হয়ে উঠেছে। We're concerned that the mass use of medical masks by the general population could exacerbate the shortage of these specialized masks for the people who need them most. তাই তো এসব সরঞ্জাম পরিবহন ও মজুদে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে দেশগুলো। বর্তমান সময়ে একটি সত্যিকারের অর্থনৈতিক যুদ্ধ চলছে। এই সময়ে সবচেয়ে মূল্যবান পণ্য মাস্ক। চীন থেকে আসা এই পণ্যগুলো আমরা একটি গোপন গুদামে রাখব। সেখান থেকে পরবর্তীতে 13টি প্রতিষ্ঠানের লোকেরা নির্দিষ্ট প্রোটোকল মেনে এসব পণ্য নিয়ে যাবে। হিসেব বলছে, করোনা সংক্রমণের পর থেকেই $597 বিলিয়ন চিকিৎসা সরঞ্জামের বৈশ্বিক বাজারেই এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিটি দেশই রপ্তানির চাইতে নিজেদের জন্য মজুদে নজর দিচ্ছে, নিষেধাজ্ঞা বসাচ্ছে রপ্তানিতে। এতে অস্থিরতা সংকটের রূপ নিয়েছে। কিছু বিবেকবর্জিত সুবিধাভোগী মানুষদের দ্বারা বর্তমানে জরুরি চিকিৎসা পণ্য রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে আমি একটি প্রতিরক্ষা পণ্য উৎপাদন আইনে স্বাক্ষর করেছি। এখন আমাদের দেশের ব্যবহারের জন্যই এসব সরঞ্জাম খুবই দরকার। আমাদের এসবের মজুদ রাখতেই হবে। যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি চিকিৎসা সরঞ্জাম নেয়া কানাডা
এতে বিপদে পড়েছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটিকে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত বলে অবহিত করেন। আমরা যুক্তরাষ্ট্র হতে অনেক প্রয়োজনীয় পণ্য আমদানি করি, তারাও অনেক প্রয়োজনীয় পণ্যের জন্য আমাদের উপর নির্ভরশীল। বিশেষ করে প্রতিদিন আমাদের অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে সেবা দিতে যাচ্ছে, যাদের উপর তারা নির্ভরশীল। তাই আমাদের দেশে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা তাদের ভুল হবে। এ বিষয় নিয়ে আমি মার্কিন প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। হিসেব বলছে চিকিৎসা সরঞ্জামের বৈশ্বিক বাজারের 40 ভাগই চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের দখলে, আর মাস্কের প্রতি 4টির একটিই আসে চীন থেকে। মুস্তাফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।